ফার্স্ট লেগে 3 গোল হজম করছি, এটা কোনো ব্যাপার না। সান্তিয়াগো বার্নাব্যুতে আমরা আর্সেনালকে হারাবো, একটা কামব্যাক দিব, এই কথাটা রিয়াল মাদ্রিদের সাথে অবশ্যই যায়। বিকজ রিয়াল মাদ্রিদ একের পর এক এভাবে কামব্যাক দিয়ে আসছে, আমাদেরকে জয় উপহার দিছে। সো আমি বলতে পারি এটা রিয়াল মাদ্রিদের বাঁ হাতের খেলা। বাট এই ম্যাচে এমন কিছু হবে বলে আমার মনে হয় না। সান্তিয়াগো বার্নাব্যুতে সেকেন্ড লেগে কি হবে আমি আপনাদেরকে বলি। এই যে সান্তিয়াগো বার্নাব্যু, এখানে এখন আর আগের মতো কামব্যাক হয় না। এ তো কিছুদিন আগে রিয়াল সোসিডাড 4 গোল হজম করাইছে সান্তিয়াগো বার্নাব্যুতে। এরপর সান্তিয়াগো বার্নাব্যুতে লাস্ট যে ম্যাচ ছিল ভ্যালেন্সিয়া 90+ মিনিটে কামব্যাক দিছে। এই সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনা 4 গোল হজম করাইছে। সো এইসব কিছু দেখার পর আমার মনে হয় না কার্লো অ্যানচেলত্তি রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে কামব্যাক দিতে পারবে। সান্তিয়াগো বার্নাব্যুতে আমরা আর্সেনালকে 5 গোল দিয়ে ফেলবো। বাট ফার্স্ট লেগে শুধুমাত্র সেকেন্ড হাফে আমরা 3 গোল কনসিড করছি। আর্তেতা সান্তিয়াগো বার্নাব্যুতে এমনিতে চলে আসবে না, বড় ধরনের পরিকল্পনা নিয়ে আসবে। হ্যাঁ, আমি এই মুহূর্তে বলতেছি না রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে একটা কামব্যাক দিবে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ ম্যাচ উইন হবে, বাট 3 গোল অনেক কিছু। তবে হ্যাঁ, সান্তিয়াগো বার্নাব্যুতে একটা কামব্যাক পসিবল। রিয়াল মাদ্রিদ আরো একটা কামব্যাক দিতে পারবে। তবে ফার্স্ট লেগে রিয়াল মাদ্রিদের অনেক মিস্টেক ছিল। আমি যে ব্যাপারটা সব থেকে বেশি লক্ষ্য করছি, আর্সেনালের মেইন পয়েন্ট ছিল রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক। এই লেফট ব্যাক সব থেকে বেশি ভুগাইছে। আলাবাকে সাকা যেইভাবে নাচাইছে, ভাই আমি প্রথম থেকেই দেখছি এই জায়গাটা উইক ছিল। এটা আর্সেনালের প্লাস পয়েন্ট ছিল। এখানে আলাবা সাকাকে ফেস করতেছিল, এখানে অন্য কোনো উইঙ্গার না। সাকা কেমন প্লেয়ার কার্লো অ্যানচেলত্তি ভালোভাবেই জানে, বাট এখানে মিস্টেক ছিল। কার্লো অ্যানচেলত্তি মিস্টেক করে গেছে। এরপর রাইট ব্যাকে ফেদে ভালভার্দে তেমন আহামরি কিছু করে নাই। এখানে মার্টিনেলি প্রেস করতেছিল, ভালভার্দেকে ক্রস করতেছিল, আর ভালভার্দের এখানে কিছুই করার ছিল না। আর্সেনাল যেভাবে খেলছে, রিয়াল মাদ্রিদের ফুল ব্যাকের এখানে কোনো কিছু করার ছিল না। এখানে রিয়াল মাদ্রিদ আর্সেনালকে হিউজ স্পেস দিয়ে রাখছিল। সেন্টার ব্যাকের সাথে ফুল ব্যাকের অনেক গ্যাপ ছিল, যেটা আর্সেনালের প্লাস পয়েন্ট ছিল। এখন সেকেন্ড লেগে কার্লো অ্যানচেলত্তিকে কি করতে হবে, সেন্টার ব্যাকের সাথে ফুল ব্যাকের যে একটা গ্যাপ ছিল ওইটা কমাতে হবে। যদি এই গ্যাপটা কমাইতে পারে তাহলে আই থিঙ্ক মোটামুটি আর্সেনালকে আটকানো পসিবল। বিকজ এই গ্যাপের কারণে, স্পেসের কারণে আর্সেনাল চান্সেস ক্রিয়েট করতে পারছে। বাট এই ম্যাচে কি করতে হবে, যে স্পেস ছিল ওটা অবশ্যই কমাতে হবে। যদি গ্যাপ কমে আনতে পারে তাহলে আর্সেনাল তেমন চান্স পাবে না। বাট এই মুহূর্তে এই ম্যাচে পরিবর্তন আসবে আলাদা ইনজুরিতে। এখানে হয়তো গার্সিয়া আসতে পারে, বাট কার্লো অ্যানচেলত্তি এখানে ম্যান্ডিকে নিয়ে আসবে, যেটা আমার মনে হচ্ছে। কার্লো অ্যানচেলত্তি চিন্তা করবে, ভাই ম্যান্ডি অভিজ্ঞ, আমি ম্যান্ডিকে খেলাই। বাট এখানে আমার যেটা মনে হচ্ছে, এখানে গার্সিয়ার প্রয়োজন আছে। অফেন্সিভ থেকে ডিফেন্সিভ পর্যন্ত গার্সিয়া আপনাকে যে গেম দিবে ওইটা মেন্ডি এই মুহূর্তে দিতে পারবে না। বিগত ম্যাচগুলোতে আমরা দেখে আসছি। এরপর মিডফিল্ড, আপনারা যত কথাই বলেন, যত কিছুই বলেন, এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড থেকে আর্সেনালের মিডফিল্ড অনেক বেশি প্রেস করে খেলে, অনেক বেশি ডমিনেট করে খেলে, যেটার প্রমাণ আমরা ফার্স্ট লেগে পাইছি। ফার্স্ট লেগে ডেক্লান রাইস, অডিগার্ড, পার্থে এরা যেভাবে ডমিনেট করছে, মিডকে যেভাবে কন্ট্রোল করছে, রিয়াল মাদ্রিদ এখানে কোনো চান্সই পায় নাই। রিয়াল মাদ্রিদের কিছুই করার ছিল না। এরা যেভাবে খেলছে, যেভাবে ডমিনেট করছে, যেভাবে প্রেস করছে, রিয়াল মাদ্রিদের মিড এখানে তাদের কাছে দুধের বাচ্চা মনে হয়েছে। আমাদের মিডফিল্ডে কারা ছিল, জুড বেলিংহাম, লুকা মডরিচ, কামাভিঙ্গা, এরা কোনো চান্সই পায় নাই। মিড আর্সেনাল রাজত্ব করছে। আমার মনে হয়েছিল মিড রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ারই নেই, থাকলে অবশ্যই খেলতো। আপনারা আমাকে একটা কথা বলেন, রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইন কি করছে? রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইনের কিছুই করার ছিল না। রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইন আর্সেনালের মিডের কাছে আটকায় গেছে। রিয়াল মাদ্রিদ যদি মিড থেকে বল বের করে নিয়ে আসতে পারতো তাহলে অ্যাটাকাররা গোল করতে পারতো, অ্যাটাক করতে পারতো। বাট রিয়াল মাদ্রিদ মিড থেকে বলই বের করতে পারে নাই, অ্যাটাক করবে কি? সো রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে কি করতে হবে? ফার্স্ট লেগে যেটা করা উচিত ছিল ওইটা করতে হবে। এখন বলতে পারেন ফার্স্ট লেগে কি করা উচিত ছিল? বেস্ট প্লেয়াররা মিডে ছিল, কিছুই করতে পারে নাই। ভাই এখানে অনেক কিছু করার ছিল। কার্লো অ্যানচেলত্তির উচিত ছিল শুরু থেকে হাই প্রেস করে খেলা। হাই প্রেস করে না খেললে মিডে ডমিনেট করতে পারবে না। বাট রিয়াল মাদ্রিদ এটা করে নাই। আপনার মিড যখন হাই প্রেস করে খেলবে, বল ডমিনেট করবে, তখন আপনার অ্যাটাকিং লাইন এখানে হেল্প পাবে, আপনার অ্যাটাকিং লাইন ভালো করতে পারবে। বাট আপনি নর্মালি আপনার মনে হইতেছিল আপনি ছোট টিমের সাথে খেলতেছেন, সব ছাইড়ে দিয়ে রাখছেন, প্রেস করতেছেন না, ডমিনেট করা ট্রাই করতেছেন না। 3 গোল কমই হয়ে গেছে। এই ম্যাচে যদি ডমিনেট করতে না পারে
প্রেস করতে না পারে, অ্যাগ্রেসিভ খেলতে না পারে, তাহলে কামব্যাক তো দূরের কথা, এই ম্যাচও হারবে। রিয়াল মাদ্রিদের মিডকে শুরু থেকে অ্যাগ্রেসিভ থাকতে হবে, প্রেস করার মন মানসিকতা থাকতে হবে, টার্গেট থাকতে হবে। ভাই এই ম্যাচ এনিহাও আমাদেরকে কামব্যাক দিতে হবে। এখন মিডে যেই আসুক, কামাভিঙ্গা নাই, চুয়ামেনি আসুক অথবা সেবায়স আসুক, তাদের টার্গেট থাকতে হবে প্রেস করে খেলার, মিডে ডমিনেট করার, বল ক্রিয়েট করার। মোট কথায় মিড ধরে রাখতে হবে। মিড কন্ট্রোলে না রাখতে পারলে ম্যাচ কখনোই আসবে না। ফার্স্ট লেগে কার্লো অ্যানচেলত্তি কি কি মিস্টেক করছে ওইটা এই মুহূর্তে আমরা ভালোভাবে বুঝতেছি। এখন কার্লো অ্যানচেলত্তি যদি না বুঝে, ওইটা কার্লো অ্যানচেলত্তির মিস্টেক। আমরা খালি চোখে দেখতেছি কার্লো অ্যানচেলত্তি কি মিস্টেক করছে। এখন আমাদের দেখার বিষয় কার্লো অ্যানচেলত্তি কোন প্রিপারেশন নিয়ে আসে, কোন পরিকল্পনায় আসে। এরপর সব থেকে বড় যে মিস্টেক, প্লেয়ার মার্কিং। এই ম্যাচে সাকা, ডেক্লান রাইস, মার্টিনেলিকে ভালোভাবে মার্কিং করতে হবে। এদেরকে স্পেস দেওয়া যাবে না। এদেরকে যদি স্পেস দেয় তাহলে এরা প্রেস করবে, অ্যাটাক করার ট্রাই করবে, আর তখন রিয়াল মাদ্রিদ যাবে ফাউল করে বসবে। সো প্লেয়ার মার্কিং এ এখানে ভালোভাবে নজর দিতে হবে। আমরা ম্যাক্সিমাম ম্যাচে যেটা দেখে আসছি, রিয়াল মাদ্রিদ কখন ফাউল করে, যখন প্রতিপক্ষ অ্যাটাকিং লাইনে চলে আসে তখন এসে হুট করে ফাউল করে বসে। যদি শুরু থেকে প্লেয়ার মার্কিং এ থাকে তাহলে ফাউল করার প্রয়োজন পড়ে না ভাই। এর রেজাল্ট আমরা কি পেয়েছি? এই ফাউলের রেজাল্ট ডেক্লান রাইসের 2টা ফ্রি কিক গোল। এই 2টা গোল অসাধারণ ছিল। তবে হ্যাঁ, এই ম্যাচে আর্সেনাল তেমন প্রেস করে খেলবে না, অ্যাটাক করার ট্রাই করবে না। আর্তেতা চিন্তা করবে আমরা 3 গোলের লিডে আছি, এখন ডিফেন্সিভ খেলি, রিয়াল মাদ্রিদকে আটকানোর ট্রাই করি। আর্সেনাল মোটামুটি খেলে যাবে, ডিফেন্সিভ লাইন স্ট্রং করার ট্রাই করবে, যেখানে রিয়াল মাদ্রিদ আমার মনে হয় আটকায় যেতে পারে। তবে মেন যে কথা, আমাদের মিড আমাদের কন্ট্রোলে থাকে না। টনি ক্রুজ যাওয়ার পর এখন পর্যন্ত আপনারা একটা ম্যাচ দেখান যে ম্যাচে রিয়াল মাদ্রিদের মিড সলিড ছিল, রিয়াল মাদ্রিদের মিড থেকে ভালো গেম বের হয়ে আসছে। আশা নাই এরকম ম্যাচ আপনারা দেখাইতে পারবেন না। আমাদের একজন ক্রিয়েটর নাই, একজন প্লে মেকার নাই। হ্যাঁ, মাঝখানে আমরা সেভয়েসকে পাইছি, ফার্স্ট লেগ ইনজুরির কারণে খেলতে পারে নাই। এই ম্যাচে হয়তো ব্যাক করবে। এখন আপনারা বলতে পারেন সেভয়েস টনি ক্রুজের রিপ্লেস হবে না। হ্যাঁ, এটা আমিও মানি, বাট তার মধ্যে ওইরকম কোয়ালিটি আছে। সে যতগুলো ম্যাচ খেলছে সবগুলো ম্যাচে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাইছিলাম, অন্তত মিড থেকে আমরা ভালো সাপোর্ট পাইতেছিলাম। এখন আমার কথা হচ্ছে এই ম্যাচে সেভয়েস আসুক না আসুক, এই ম্যাচে আমাদের মিডে এমন একজন প্লেয়ার প্রয়োজন যে মিডে টেম্পো কন্ট্রোল করবে। এখানে সেভয়েস যদি ব্যাক না করে তাহলে আমি লুকা মডরিচকে চাইবো। লুকা মডরিচ এখানে অভিজ্ঞ, সে আমাদের ম্যাচ কন্ট্রোল করতে পারবে। লুকা মডরিচের এই ম্যাচে প্রয়োজন আছে। আপনারা বলতে পারেন ফার্স্ট লেগে খারাপ করছে, বাট আমি বলবো এই ম্যাচে তার প্রয়োজন আছে। ফার্স্ট লেগে যেমনই করুক, এই ম্যাচে লুকা মডরিচের প্রয়োজন অনেক বেশি। তবে কার্লো অ্যানচেলত্তি যদি লুকা মডরিচ, জুড বেলিংহাম, চুয়ামেনি অথবা সেভাইসকে নিয়ে মিড স্টার্ট করতে পারে, এদের সাথে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, হ্যাঁ ওইগুলো আমার কথা, বাট কার্লো অ্যানচেলত্তি বুঝতেছে তার মিস্টেক কোথায়। সবকিছু মিলিয়ে যদি মিড কন্ট্রোল করতে পারে তাহলে এই ম্যাচে কামব্যাক দেওয়া আমার মনে হয় পসিবল। আপনারা হাসতে পারেন, বাট এটা রিয়াল মাদ্রিদ, এখানে কোচ কার্লো অ্যানচেলত্তি, এখানে যে কোনো কিছু হইতে পারে। এই ম্যাচে যদি আমরা মিডে কন্ট্রোল রাখতে পারি, মিড সলিড রাখতে পারি, মিডে ব্যালেন্স রাখতে পারি, তাহলে রেজাল্ট ভালো আসবে অবশ্যই। তবে এই ম্যাচে কার্লো অ্যানচেলত্তির সব থেকে বড় পরিকল্পনা থাকতে হবে ট্যাকটিক্যালি। ফিজিক্যালি এখানে কিছুই পসিবল না। এই যে রিয়াল মাদ্রিদ ঘোষণা দিতেছে ম্যাচের আগে ভিডিও দেখাবে, ইমোশনাল ভিডিও, ওইটা দেখে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ভাই আমাদেরকে খেলতে হবে, এই ম্যাচ উইন হতে হবে, এসব কিছুই হবে না ভাই। এসব দেখে ভিনিসিয়াস জুনিয়র কি করবে? ভিনিসিয়াস জুনিয়র মাঠে গিয়ে তেরামি করবে, চিল্লাচিল্লি করবে, কার্ড কনসিড করবে, এইসবে কোনো রেজাল্টই আসবে না। সো এখানে কি করতে হবে? ভিনিসিয়াস জুনিয়রকে কন্ট্রোল করতে হবে, তার যে গেম ওইটা দিতে হবে। এই ম্যাচে আমাদের মেন লিডার থাকবে লুকা মডরিচ, বাট আমাদের মেন প্লেয়ার থাকবে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়রকে লুকা মডরিচের সাথে, কিলিয়ান এমবাপ্পের সাথে, জুড বেলিংহামের সাথে, রদ্রিগোর সাথে কম্বিনেশন মেক করতে হবে। এই ম্যাচে ঠান্ডা মাথায় খেলতে হবে। আমি বলতেছি না কিলিয়ান এমবাপ্পে সিটির সাথে যেভাবে খেলছে ওইভাবে খেলবে, বাট আমরা হোপ করি, আমাদের হোপ আছে। রদ্রিগো কেমন প্লেয়ার, লাস্ট কয়েকটা ম্যাচে রদ্রিগো কেমন খেলতেছে। ফার্স্ট লেগে আর্সেনালের সাথে কিলিয়ান এমবাপ্পে স্টার্টিং এ যেভাবে খেলা শুরু করছিল, আমার মনে হয়েছিল কিলিয়ান এমবাপ্পে ম্যানচেস্টার সিটির বিপক্ষে যেভাবে খেলছে ওইভাবে খেলবে। বাট সেকেন্ড হাফে আমি রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ারের গেমই দেখি নাই, যা খেলার আর্সেনাল খেলছে। বাট এই ম্যাচে আমাদের একতা প্রয়োজন,
টিম পারফরমেন্স প্রয়োজন, টিমে কম্বিনেশন প্রয়োজন। এই সব কিছু যদি কার্লো অ্যানচেলত্তি ফলো করতে পারে, ফার্স্ট লেগে কার্লো অ্যানচেলত্তির মিস্টেক গুলো বের করে নিয়ে আসতে পারে, তাহলে এই ম্যাচে আমরা ভালো রেজাল্ট পাবো। হতে পারে রিয়াল মাদ্রিদ আরো একটা কামব্যাক দিয়ে ফেলছে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের রিসেন্ট পারফরমেন্সের হিসেবে আমরা এটা বলতে পারতেছি না, তবে হ্যাঁ, এটা রিয়াল মাদ্রিদ, যে কোনো কিছু পসিবল। আর এখানে ম্যাচ সান্তিয়াগো বার্নাবেউতে 90 মিনিট অনেক সময়।